সৈয়দ মুজতবা আলী সাহেবের গল্প শ্রেষ্ঠ না নিকৃষ্ট সে বিচারের ভার আমাদের ওপর নয়, কিন্তু আশা করি কোনো পাঠকই অস্বীকার করবেন না যে তার গল্পের বিষয়বস্তু অতি বিচিত্র। নানা দেশ, নানা ধর্ম, নানা সমাজ সম্বন্ধে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে তারই কিয়দংশ তিনি তার ছোট গল্পে প্রতিবিম্বিত করেছেন। এই সঞ্চয়ন প্রস্তুত করার সময় তাই আমরা সবসময় শ্রেষ্ঠত্বের দিকে দৃষ্টি না রেখে বৈচিত্র্যের দিকটাই দেখেছি বেশি। নিবেদক শ্রী স্বপন কুমার মুখোপাধ্যায়। নোনা জল, সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ। ৩০ বছর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। ৩০ বছর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে। বদলায়নি শুধু ডিসপ্যাচ স্টিমারের দল। এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময় ছিল, এখনও আছে, কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই। কীরকম ভেজা ভেঙা সোদা সোদা, আর যে গন্ধটি আর সব কিছু ছাপিয়ে ওঠে সেটা মুরগি কারি রান্নার। আমার প্রায় মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি, তারই পেটের ভেতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এ গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছনো মাত্রই পাওয়া যায়। পুরনো দিনের রূপরস, গন্ধস্পর্শ সবই রয়েছে, শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দুপ্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিলুম। কবিত্ব আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না যতক্ষণ না রবি ঠাকুর চোখে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামোফোনের বাক্স। পোর্টেবলটা আনবো করছি, এমন সময় চোখে পড়ল একখানা মুর্দিতা দেশ পত্রিকা। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিত ভ্রষ্টাও হয়ে যান, তাহলেও তার স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। আল্লাহ তালার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের ন্যায় ধর্মের কথা তুললেন হুজুর, কিন্তু এই দুনিয়ায় ইনসাও কোথায়? আর বেইনসাফি তো তারাই করছে বেশি যাদের খোদা ধন দৌলত দিয়েছেন বিস্তর। খোদা তালাই কার জন্যে কি ইনসাফ রাখেন তাই বা বুঝিয়ে বলবে কে? আপনি সমীরুদ্দিকে চিনতেন? বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথায় মনে পড়ল, চৌতলি পরগনায় বাড়ি না, যেন ওই দিকেই কোনখানে। সারিং বললে, আমারই গাঁ, ধলাই ছড়ার লোক। বিদেশে সে যা টাকা কামিয়েছিল ওরকম কামিয়েছে অল্প লোকই। আমরা খিদিরপুরে সইন করে জাহাজের কামে ঢুকেছিলাম, একই দিন একই সঙ্গে। আমি শুধালুম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারিং বললে, শুনুন, যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই অতিশয় হক, কিন্তু জাহাজের কাজে, বিশেষ করে গোড়ার দিকে যে কি জানমায়া, খাটুনি, তার খবর কেউ কখনো দিতে পারবে না যে সে জাহান্নামের ভিতর দিয়ে কখনো যায়নি। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘণ্টার পর ঘণ্টা ধরে কয়লা ঢালে, তার সর্বাঙ্গ দিয়ে কীরকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজেই, যার দুদিক খোলা, পদ্মার জোর বাতাসের বেশ খানিকটা যেখানে স্বচ্ছন্দে আনাগোনা করতে পারে, এ তো বেহেস্ত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢুকে না। সেই 10, 12, 14,000 টুনি ভাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয় এবং সেই কারণে গরমিটার বহর কতখানি, সে কি বাইরের থেকে কখনো অনুমান করা যায়? খাল, বিল, নদীর খোলা হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কল কবজা লোহা লক্করের মুখোমুখি। পয়লা পয়লা কামে নেমে সবাই ভিড়মি যায়। তাদের তখন ওপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়। হুঁশ ফিরলে পর মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে, ঠিক ঠিক হঠাৎ কথা নেই বার্তা নেই বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে, খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বুলিতে একেই বলে অ্যামক। আমি শুধালুম, একেই কি ইংরাজিতে বলে অ্যামাক? কিন্তু তখন তো মানুষ খুন করে। সারিং বললে, জি হাঁ, তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে সারিং বললে, আমাদের সকলেরই 2-1 হয়েছে, আর সবাই জাবড়ে ধরে জলে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে। শুধু সমীরুদ্দিক কতক্ষণও একবারের তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব? বাঘ মোছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের খাবার তাগদ। কিন্তু সে যে ভিড়মি যায়নি, অ্যামক হয়নি,
তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল, যে করেই হোক পয়সা সে কামাবেই কামাবে, ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়ানো শক্ত মানা। সারেং বললে, কি বেহদ তকলিফে যান পানি হয়ে যে কুলুম শহর পৌঁছালাম। আমি শুধালাম, সে আবার কোথায়? বললে, বাংলায় যারে লঙ্কা কর। আমি বললুম, ও কলম্বো? জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না, আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু যারা পয়লাবার জাহাজে বেরিয়েছে তাদের ওপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্যে পালিয়ে যায়। সমীরুদ্দি বন্দরে নামলেই না, বললে নামলেই তো বাজে খরচা। আর সে কথা ঠিকও বটে হুজুর, খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা অড়ায়, যে জীবনে কোনোদিন 5 টাকার নোট দেখেনি, আধুলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা, সে তখন কাগের বাচ্চা কেনে। আমি বললাম, ও তো স্বাভাবিক। সারেং বললে, আমরা পেট ভরে যা খুশি তাই খেলাম, বিশেষ করে শাক সবজি। জাহাজে খালাসিদের কপালে ও জিনিস কম হয়, নেই বললেও হয়, যেসব দেশের ছড়াছড়ি। তারপর কুলুম থেকে আদেন বন্দর, আমার আর ইংরিশি এইডেন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে সুসোর খাড়ি, ইদিকে ধুধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট একটা খাল। বুঝলুম সুসোর খাড়ি মানে সুয়েজ কানাল। তারপর পুরসই, সেখানে খালের শেষ, বাড়িয়া বন্দর। আমরা শাক সবজি খেতে নামলাম সেখানে। ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সাইডের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলুম সারেংয়ের পো সে খবরটি রাখে। পুরসই থেকে মার্সে, মার্সে থেকে হাম্বুর, হাম্বুর জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে, তাই বুঝলুম মার্সেলস আর হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে। তারা যেরকম উচ্চারণ করে, ইংরিশির বিকৃত উচ্চারণের মারফতে নয়। সারেং বললে, হাম্বুরে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আমরা দরিয়া পাড়ি দিয়ে গিয়ে পৌঁছালো মোক বন্দরে, মিরিকান মুলুকে। নয়া ঝুনা কোনো খালাসিকেই মোক বন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবেই বা না কেন? মিরিকান মুলুক সোনার দেশ, আমাদের মতো চাষা ভূষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম মিশকালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সব কটা ভেগে গিয়ে তামাম মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণপণে টাকা কামাবে, তাতে নাকি মিরিকান মজুদদের জবর লোকসান হয়। তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দী। মোক পৌঁছাবার 3 দিন আগে থেকে সমীরুদ্দির করল শক্ত পেটের ওষুধ। আমরা আর 5 জন ব্যামার ভান করে হামেশাই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সমীরুদ্দি 1 ঘন্টার তরেও কোনো প্রকারের গাফিলতি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকার হুকুম দিল। মোক পৌঁছাবার দিন সন্ধেবেলায় সমীরুদ্দি আমাকে ডেকে পাঠিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বললে সে জাহাজ থেকে পালাবে। তারপর কি কৌশলে সে পাড়ে পৌঁছবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বলল। বিশ্বাস করবেন না সাহেব, কিরম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার চোরাবাজার থেকে সে কিনে এনেছিল একটা খাসা নীল রঙের স্যুট, শার্ট, টাইকলার, জুতা, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দি সাঁতারের জাঙিয়া পড়ে নামল জাহাজের উল্টো ধার দিয়ে, খোল, সমুদ্রের দিকে। ডেকচির ভিতরে তার স্যুট, জুতা, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় 1/2 মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙিয়া ডেকচি জলে ডুবিয়ে দিয়ে সে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভিতর। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হাম্বুর থেকে। পুলিশের খোঁজখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে সে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন। তারপর দাড়ি গোপ কামিয়ে চলে যাবে মুখ থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার স্যুটটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে মুখ বাসিন্দা, সমুদ্রপাড়ে এসেছিল হাওয়া খেতে। প্লেনটা ঠিক উতরে গেল সাহেব। সমীরুদ্দির জন্য খোঁজ রব উঠল পরের দিন দুপুরবেলা। ততক্ষণে চিড়িয়া যে শুধু উড় গিয়া তা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও, একদম না পাত্তা। বরঞ্চ বনের ভিতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু মুখ শহরের ভিতর সমীরুদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের গোসাই? গল্প বলায় ক্ষান্ত নিয়ে সারেং গেল জোহরের নমাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না করেই সারেং বললে, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাবার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কী বা হতো গিয়ে, বাপমা মরে গিয়েছে, বউবিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়া শেষের কবছর সুখেই কাটিয়েছে, ক্ষুধা তালার শুকুর। বুড়ি নাকি আমার জন্য কাঁদত।
তা হুজুর, দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বাড়ির দুফোঁটা নোনা জল তার আর কি করতে পারে বলুন? বঙ্গল বটে হক কথা, তবু সারেঙ্গের চোখেও এক ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বললে, যাক সে কথা। এ 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন, শুনেছি সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়, তবে যে আস্তানা গেড়ে বসেছে মিরিকিন মুল্লুকে, দেশে ফেরার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ ক্ষুদাতালা যে কার দন্ত কোন মুলুকে দানাপানি রাখেন তার হদিশ বাতলাবে কে? তারপর কলকত্থরে তেলে পিছল মেঝেতে আছাড় খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড্ডি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপ্যাচের কামে। এ জাহাজে আসার 2 দিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নমাজের অজু করতে যাচ্ছি, এমন সময় তাজ্জব মেনে দেখি ডেকে বসে রয়েছে সমীরুদ্দি। বুকে জাবড়ে ধরে তাকে বললাম, ভাই সমীরুদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল সমীরুদ্দিকে এককালে আমি আপন ভাইয়ের মতন কতই না প্যার করেছি। কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগল সে আমার কোনো প্যারে সাড়া দিল না বলে। গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল। শুধালাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি, আবার এই জাহাজে করে চলেছিস তুই কোথায়? কলকাতা? কেন, দেশে মন টিকল না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মতো বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পায়নি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কওয়াবার চেষ্টা না করে ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেট সামনে ধরলাম আন্ডা ভাঙা ও পরোটা দিয়ে সাজিয়ে। ওই খেতে সে বড় ভালোবাসত, কিচ্ছু মুখে দিতে চায় না, তবু জোর করে গেলালাম। বাচ্চাহারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়, কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়, জানতক কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গিলি কি করে? সেদিন হুপুরবেলা তাকে কিচ্ছুতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর, মনে পড়ে গেল বহু বৎসরের পুরনো কথা। মুখ বন্দরেও আমাদের যখন নামতে দেয়নি, তখন সমীরুদ্দি সেখানেই গায়েব হয়েছিল। রাত্রির অন্ধকারে সমীরুদ্দির মুখ ফুটল, হঠাৎ নিজের থেকেই বলতে আরম্ভ করল, কি ঘটেছে? সারেং দম নেবার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে থাকল, বুঝতে পারলাম না। আমিও কোনো খোঁচা দিলাম না। বললে, তার সে দুঃখের কাহিনী ঠিক ঠিক বলি কি করে সাহেব? এখনও মনে আছে কেবিনের ঘোর ঘুট্টি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল। এক একটা কথা যেন ওই অন্ধকার ফুটো করে আমার কানে এসে বিদ্ধ হয়েছিল, আর অতি অল্প কথাই সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে, তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানি না, একসঙ্গে কখনো চোখে দেখিনি। হয়েছে, আমিও বললাম আমিও দেখানি। তবেই বুঝুন হুজুর, সেই টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথম 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি ছাড়াতে, তার পরের 1000 দেড়েক বাড়ির পাশের পতির জমি কেনার জন্য, তারপর আরও বহু টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরও বহু টাকা শহুরি ঢঙে পাকা চুনকাম করা দেওয়ালওয়ালা টাইলের 4খানা বড় ঘরের জন্য, আরও টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়ালঘর, মড়াই, বাড়ির পিছনে মেয়েদের পুকুর এসব করার জন্য, এবং সর্বশেষে 1005 টাকা উত্তিঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানানোর জন্য। 7 বছর ধরে সমীরুদ্দি মিরিকিন মুল্লুকে অসুরের মতো খেটে 6 শিফট 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে, তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার। আর আপন খাই খরচার জন্য সে যা পয়সা খরচা করেছে তা দিয়ে মিরিকিন মুল্লুকের ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানানোর জন্য, জমি কেনার জন্য। মিরিকিন মুল্লুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেরকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে এটা হচ্ছে সেটা হচ্ছে করে করে যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেদিন রওনা দিল দেশের দিকে। মুখ বন্দরে জাহাজে কাজ পায় আনাড়ি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীরুদ্দি হরেক রকম কারখানার কাজ করে করে কলকবজা এমনি ভালো শিখে গিয়েছিল যে তার সার্টিফিকেটের জোরে জাহাজে আরামের চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদহ। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে চাটগাং মেল ধরে শ্রীমলং স্টেশনে পৌঁছল রাত 3টে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাই ছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে পোয়াটেক মাইল ধানক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম। আলের ওপর দিয়ে গ্রামে পৌঁছতে হয়। বিহানের আলো ফোটার সঙ্গে সঙ্গে সমীরুদ্দি পৌঁছল ধানক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিকে করে দিয়েছিলেন এক মিশরীয় ইঞ্জিনিয়ার। আর হুজুরও মিশর মুল্লুকে বহুকাল কাটিয়েছেন, তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন, আমাদের চেয়ে ঢের বেশি।
কত দূরদরাজ থেকে সে মিনার দেখা যায় সে আপনি জানেন, আমিও জানি, সমীরুদ্দিও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দি আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে কোথায় দিঘি, কোথায় টাইলের উঁচিঘর। আমি আশ্চর্য হয়ে শুধালাম, সে কি কথা? সারেংজেলো আমার প্রশ্ন শুনতেই পায়নি, আচ্ছন্নের মতো বলে যেতে লাগল, কিচ্ছু না, সেই পুরনো ভাঙা ঘর আরও পুরনো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ছেড়েছিল সেদিন ঘরটা ছিল 4টে বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তাহলে কি ছোট ভাই বাড়িঘরদোর গায়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা কোনো না কোনো চিঠিতে লিখত। এমন সময় দেখে গায়ের বাসিত মোল্লা। মোল্লাজি আমাদের সবাইকে বড্ড পেয়ার করেন। সমীরুদ্দিকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে সমীরুদ্দির চাপে পড়ে সেই ধানক্ষেতের মধ্যিখানে তাকে খবরটা দিলেন। তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমলং, কুলাউড়া, মৌলভীবাজারে, শেষের দিকে কলকাতায়, ঘোড়া, মেয়ে মানুষ, আরও কত কি। আমি থাকতে না পেরে বললুম, বলো কি সারেং, এরকম ঘা মানুষ কি সইতে পারে? কিন্তু বলো দেখিনি, গায়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলে না কেন? সারেং বললে, তারাও বা জানবে কি করে সমীরুদ্দি কেন টাকা পাঠাচ্ছে? সমীরুদ্দির চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি। সমীরুদ্দি নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গায়ের 5 জন তার টাকা ওড়ানোর বহর দেখে তাকে বাড়ি ঘরদোর বাঁধতে, জমি খামার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি উত্তরে বলেছিল, বড় ভাই বিয়ে শাদী করে মিরিকিন মুল্লুকে গেরস্থালি পেতেছে, এদেশে আর ফিরবে না, আর যদি ফেরেই বা সঙ্গে নিয়ে আসবে লাখ টাকা, 3 দিনের ভিতর 10খানা বাড়ি হাঁকিয়ে দেবে। আমি বললুম, কি পাষণ্ড! তারপর? সারেং বললে, সমীরুদ্দি আর গায়ের ভিতর ঢোকেনি। সেই ধানক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমলং স্টেশনে। সমীরুদ্দি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি আর গায়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সেদিন সে গায়েই ছিল। সমীরুদ্দি 2 পা জড়িয়ে ধরে এসে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইল। আরও 5 জন বললেন, বাড়ি চল, ফের মিরিক যাবি তো যাবি, কিন্তু এতদিন পর দেশে এসেছিস, 2 দিন জিরাই যা। আমি বললাম, রাস্কেলটা কি মুখ নিয়ে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বললে, আমিও তাই প্রশ্ন করি, কিন্তু জানেন সাহেব, সমীরুদ্দি কি করলে? ভাইকে লাথি মারল না, কিছু না, শুধু বললে সে বাড়ি ফিরে যাবে না। তার পরের দিন ভোরবেলা এই জাহাজে তার সঙ্গে দেখা। আপনাকে তো বলেছি, শাহ বন্দরের বারুনির পুতুলের মতো চুপ করে বসে আছে। দম নিয়ে সারেং বললে, অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর শেষটায় সে আপন মনে বিড়বিড় করে বলেছিল, তার মানে আমি ঠিক বুঝতে পারিনি, তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল, ভিকেরি স্বপ্নে দেখে সে বড়লোক হয়ে গিয়েছে, তারপর ঘুম ভাঙতেই সে দেখে সে আবার সেই পুরনো দুনিয়ায়। আমি দেশে টাকা পাঠিয়ে বাড়িঘরদোর বানিয়ে হয়েছিলাম বড়লোক, সেই দুনিয়া যখন ভেঙে গেল তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো, স্বপ্ন হতো, তাহলে এখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখছি, তখন সারেংয়ের বাদবাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বললে, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাজে সমীরুদ্দি আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন ঝরিয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা গেবে কে? সমীরুদ্দি মিরিকিন মুল্লুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সেই অর্থ নিয়ে যখন দেশে ফিরছিল তখন জাহাজে মারা যায়। ত্রিসংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছল সেই ভাইয়ের কাছে। আবার সে টাকাটা ওড়াল। ইনসাফ কোথায়?